আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আব্দুল নূর তুষার। তুষার ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তুষার ভাই, আমরা তো অনেক বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা একজনের কথা নিয়ে কথা বলতে চাচ্ছি, এবং এটা আমরা কালকে রাতেই তো ভয় পেয়েছিলাম মানে অনেকে লিখেছিলেন যে উনি যে কথাটা লিখেছেন ফেসবুকে ওনার পোস্টে, সেটা কতক্ষণ থাকে এটা দেখা নিয়ে অনেকে বেশ আতঙ্কিত ছিল যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে এটা আবার উঠিয়ে নেন কিনা। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই উঠিয়ে নেওয়ার যে প্র্যাকটিসটা, এটা যার ছিল সে মাহফুজ আলমের কথা বলছি। উনি একটা পোস্ট দিয়েছিলেন এখন থেকে প্রায় 14 ঘন্টা আগে, এবং সে পোস্টের মূল শুরুটা এইভাবে করেছিলেন যে আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই। তারপরে বলছেন যে লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফিরে এসেছে, কিভাবে ফিরলো সেই গল্পই বলবো আজ। এবং তারপরে উনি অনেক কিছু বলেছেন, আমার ধারণা আপনি এটা আপনার পড়ার ধৈর্য ছিল। আহ কি বলবেন এই হঠাৎ করে এতদিন পরে উনার এই আওয়ামী লীগ যে ফিরে এসেছে, এটা নিয়ে ওনার যে উপলব্ধির যে বিষয়গুলো উনি বলেছেন, আপনার সব মিলিয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। আমি তো বিতর্কের লোক। আমার কাছে মনে হচ্ছে এই পুরো স্টেটমেন্টটা প্রত্যেকটা যুক্তি স্ববিরোধী এবং নিজেই নিজেকে খণ্ডিত করেছে। আর পুরো বিষয়টাকে আমার মনে হচ্ছে বহু বছর আগে সাধু সন্ন্যাসীরা ধ্যান করতে বসতেন, তারপরে ধ্যান থেকে জেগে উঠে বলতেন আমি কোথায়। তো, মাহফুজ অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি। সে অনেক পড়াশোনা করে বলে আমি শুনেছি। সে বিভিন্ন পড়াশোনা করা লোকদের সঙ্গে মেলামেশাও করেছে, এবং আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে তার মেলামেশা নাই মানে আমি আসলে সেরকম পড়াশোনা করি নাই, আমি সেই দলে পড়ি না আর কি। কিন্তু আমি তার এই ব্যাপারটাকে পছন্দ করি যে সে অনেক পড়াশোনা করে, চিন্তা করে। আমার ভালো লাগে, দূর থেকে দেখলেও আমি খুবই তার এই বিষয়টা পছন্দ করি। কিন্তু আমার মনে হয়েছে এই জন্যই যে একটা ধ্যানী লোক ওই হঠাৎ জেগে উঠে, যেমন আমাদের ধর্মে আছে আসহাবে কাহাফ, কাহাফের গুহায় যে সাহেবেরা ছিল আর কি। তো এরা ঘুম থেকে জেগে উঠে ওই একই প্রশ্ন করেছিল, আমি কোথায়, আমরা কোথায়। তো উনি একটা সুন্দর কথা বলেছে। উনি প্রথমে বলে দিয়েছে আওয়ামী লীগ ব্যাক করে গিয়েছে। আচ্ছা, তার মানে উনি এটা ধ্যানের মাধ্যমে প্রাপ্ত হয়েছে যে আওয়ামী লীগ ব্যাক করেছে। তারপরে বলেছে যে এইটা একটা ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্বে ইমান ফেরত আসে। ধর্মতত্ত্বে ইমান ফেরত আসে না, যারা ধর্মতত্ত্ব পালন করে তাদেরটা থাকেই, ওটা কোনো কারণে যায় না। যেমন যখন অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না বা আওয়ামী লীগ কেন কোনো অনুশোচনা করে না, এই জন্যই করে না, অতএব তাদের ওইটা শক্ত আছে, তারা কোনো অনুশোচনা বা কোনো দুঃখ প্রকাশ বা কোনো ভুল স্বীকার কিছুই তো করে না। এইবার আসেন, সে বলেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, তার মানে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি টিকে ছিল। আওয়ামী লীগের ব্যাক করার কথা বলছে, কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে শক্তি তার মানে টিকে ছিল, এবং তারা 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তো খুব চমৎকার, আপনি তো তখন উপদেষ্টা ছিলেন, আপনি তো তখন মেটিকুলাস ছিলেন, আপনি তখন ডক্টর ইউনূসের সাথে বিদেশে বেড়াতে গিয়েছেন যেখানে পিটার হাস সেলফি তুলে আর আপনারা মঞ্চে উঠেন। তো সেইখানে থাকা অবস্থায় উনি বুঝেন নাই যে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি সক্রিয়। কারা ভাঙলো এই স্বাধীনতার বিরুদ্ধে শক্তির মূর্তিগুলা? ভাঙলো মুজিবনগরের যে স্মৃতিসৌধ আছে, ভাঙলো বিভিন্ন জায়গায় মুরাল থেকে খুদে খুদে আহ ধ্বংস করে দিল, মুক্তিযুদ্ধের আহ বহু নেতার নামে মেডিকেল কলেজ বা এইসব আছে সেগুলার নাম বদলাইলো। তখন আপনি তো কিছু বলেন নাই। তখন কি জুলাইয়ের যে ইমান, সেই ইমানে ঘাটতি পড়ে গেছিল? তাই না? জুলাইয়েরও তো একটা ইমান আছে, তাই না? জুলাইও তো একটা তত্ত্ব, জুলাইও তো একটা বিশ্বাসের জায়গা। সেই বিশ্বাসে ঘাটতি হয়েছিল যে ওনারা বলতে পারেন নাই। তারপরে বলেছে যেদিন ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে, উনি নিজে অন্তরীণ সরকারের ভিতরে, উনি দেখেন ওনার চোখের সামনে দিয়ে এটা হচ্ছে, অন্তরীণ সরকারের লোকেরা কাজ করা শুরু করেছে। উনি তখন ধ্যানে ছিলেন, চুপ করেছিলেন, উনি তখন অন্য দুনিয়াতে ছিলেন। এখন উনি ফিরে এসেছেন, উনি এখন এসে বলতে পারছেন অন্তরীণ সরকারের লোকজন ডানপন্থীদের উত্থানের জন্য কাজ করেছে। তারপরে বলেছেন যেদিন আইনের শাসনের বদলে মবের শাসন আনন্দ পেয়েছিল, উনি কিন্তু স্বীকার করে নিলেন যে আইনের শাসন হয় নাই অন্তর্বর্তী সরকারের সময়, মবের শাসন জেগে উঠেছিল। তাহলে মবের শাসন কে ফেরত আনলো? একটা কথা আমি জানতে চাচ্ছি, উনি কিন্তু বারবার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে বলছেন অন্তরীণ সরকার।
এটা হয়তো ওনার অন্তরীণ ভাষা, লিগ কি হয়? না, এটা অন্তরীণ এটা তো অন্য হয়তো অর্থ। অন্য 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 একটা ভাষা, এটা হতে পারে। এটা আহ, এটা হয়তো উনি নিজে নিজে একটা মানে তৈরি করে নিয়েছেন ভাষাটা। আমি যেমন মাঝে মাঝে উপদেষ্টাদের উপদুষ্টু বলি, উনি সেরকম অন্তরীণ বলছেন। মানে অন্তরীণ শব্দের অর্থ হচ্ছে যারা কিনা আটক আছে কোথাও, রাইট, অন্তরীণ। রাইট। হ্যাঁ। হ্যাঁ। তো এইটা নিয়ে আমার একটা কথা রয়েছে আর কি। তো তারপরে বলেছেন লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন উগ্রবাদীরা মাজারে হামলা করেছে। উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না একটা জাহাঙ্গীর নাম একজন ভদ্রলোক? হ্যাঁ, উনি তো এক ধরনের আহ, কি বলে আহ, মানে আইয়ামে জাহাঙ্গীরই তৈরি করলেন উনি। প্রশ্ন করলে উত্তর দেন হচ্ছে আলু পটলের দাম, তারপর বলেন টমেটোর মূল্য, কি কি জানি বলেছিলেন, মনেও থাকে না এগুলা। তো সেগুলো যখন করছিলেন উনি তখন কোথায় ছিলেন? ওই যে জেগে উঠলো মবের শাসন, মবের শাসন বন্ধ করার কাজ কার ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। উনি গভীর রাতে হঠাৎ সাংবাদিকদের ডেকে এনে ব্রিফ করেন। উনি ওনার পদত্যাগ যে চায় তার পাশে দাঁড়িয়ে মাথা নাড়েন। হ্যাঁ হ্যাঁ, 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বলেছে তাকে, মাথা নাড়ে। তো এই মাথা নাড়া আপনি দেখেন নাই, তখন তো কিছু বলেন নাই। তারপরে বলেছে সেদিনই লীগ ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মুসলিমরা চুপ ছিল। হিন্দুদের উপর নিপীড়ন হয়েছে, তার মানে উনি সেটা স্বীকার করে নিলেন। আচ্ছা, তারপরে বলেন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। তো সেকুলাররা ডানপন্থীর উত্থানে যদি ভয় পেয়ে থাকে, এটা উনি খুশি হলেন না কেন? তাই না? ওনারা তো সেকুলার শব্দগুলিকে বাদ দিয়েছিলেন। ওনাদের কাছে তো বাংলা হচ্ছে একটা সেকুলার ভাষা, আর উর্দু, হিন্দি, ফার্সি এগুলা হচ্ছে গিয়ে বিপ্লবের ভাষা। ওনারা তো ইনকিলাবকে জিন্দাবাদ দেন, কিন্তু বিপ্লব দীর্ঘজীবী হোক তো বলেন না। ওনারা তো বাংলাদেশের কোনো জয়ধ্বনি দেন না। ওনারা যে কোনো বাংলাদেশে একটা জয়ধ্বনি দিতেন, যেমন হাবিবুর রহমান সাহেব এসে কারোটা দিবেন না, উনি জিন্দাবাদও বলবেন না, জয়ও বলবেন না। সেজন্য উনি চালু করেছিলেন বাংলাদেশ চিরজীবী হোক, যেটা কিনা আবার পরে সরকার গ্রহণ করে নিয়েছিল, এমনকি আওয়ামী লীগ পর্যন্ত গ্রহণ করে নিয়েছিল। হ্যাঁ, তো তাইলে ওনারা এরকম একটা তৈরি করতেন, বিপ্লব চিরজীবী হোক। না, কিন্তু ওনারা তো সেটা বলেন না। ওনাদের কাছে বিপ্লবের চেয়ে ইনকিলাব বেশি ভালো লাগে। তো ওনারাই তো এটাকে ফেরত করেছেন। তারপরে বলেছেন সেদিনই ব্যাক করেছে যেদিন এই দেশে হিরো বানানো হয়েছিল মবস্টারদের। কোন কোন মবস্টার, কোন মবস্টার হিরো হয়েছিল? আপনি তাহলে মবস্টারদেরকে চিনেন? ডরে তো উনি এখনো মবস্টারদের নাম বলতে পারছে না। উনি আবার বলে সেকুলাররা নাকি ডানপন্থীকে ভয় পেয়েছিল। উনি মবস্টারদের নাম বলে না কেন? উনি নিশ্চয়ই মবস্টারদেরকে চিনে, তাই না? রাইট, তারপরে রাইট। লিখেছেন ওরা সেদিনই ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ঐকমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো। তাহলে জনগণের বিচ্ছিন্নতার জন্য কে দায়ী? ঐকমত্য এবং সংস্কারের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার সহকারী ছিলেন ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ, তাই না? তো ওনারা এই সংস্কার কমিশন করেছেন। উনি তখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। উনি তখন এই তথ্য মন্ত্রণালয় থেকে এই সংস্কার কমিশন, গণভোট, আবল তাবল সবকিছুর জন্য প্রচারণা করেন নাই। উনি প্রচারণার জন্য বরাদ্দ দেন নাই। তখন ওনার মনে হয় নাই যে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হচ্ছে, নাকি আলী রিয়াজের নিয়ামতে বরকত হাসিল করার জন্য ওনারা তখন, উনি নিজে তখন ধ্যান করছিলেন? হ্যাঁ, এটা দেখেন ওনার কথা যে নিজেই নিজেকে খণ্ডন করে। তারপরে বলেছেন রাইট। যেদিন থেকে বিএনপি ও অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল, আর বিএনপি ও ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তরীণ। জামাতকে অন্তরীণ কোলে নিয়েছিল, তবে কোলে নিয়েও বিজয়ী করতে পারলো না। কোলের শিশু কি হামে আক্রান্ত হলো? হ্যাঁ, মানে জামাত কি হামাতে পরিণত আচ্ছা, হলো, যে উনি জামাতের হাম বারবার হয়েছে? যে অন্তরীণ, বারবার যে অন্তরীণ সরকারের কথা বলছেন, উনি নিজেও তো শেষ দিন পর্যন্ত অন্তরীণ সরকারের পার্ট ছিলেন। উনি তার নিজে মানে অন্তরীণ ওই ছিলেন। কোলে তো ওনাকে উনিও আপনি নিয়েছেন। কোথাও খুঁজে পেয়েছেন? আমাদের এই ছোট ভাইকে আপনি কোথাও খুঁজে পেয়েছেন? উনি নিজে অন্তরীণ ছিলেন। উনি কি করেন, কি কাজ করেন? উনি চলে যাওয়ার পরে জানলাম উনি নাকি 2টা টিভির লাইসেন্স দিয়েছে। সেই টিভির লাইসেন্স যাদের নামে, তাদেরকে নিয়ে আলাপ করবো এখন? সেটা করলে উনি লজ্জা পাবে। যাই হোক, না, তারপরে না, না, যাই। উনি কিন্তু টিভি লাইসেন্স তো উল্লেখ করেছেন, সেটা নিয়ে ওটা নিয়ে ওনাকে দিতে দেওয়া হয় নাই, এই জন্য উনি দুঃখিত হয়েছেন। আচ্ছা, এটা এইবার আসেন। আসেন, এইবার জি। আসেন। তারপরে বলছে যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না দিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছিল। যে ছাত্ররা ওনার সাথে আন্দোলন করলো তারা লুম্পেন হয়ে গিয়ে ক্লাব আর মবে রূপ নিয়ে নিল। মবস্টারদের কথা বলেছেন, মবের শাসনের কথা বলেছেন, আবার বলেছেন ছাত্ররা মব হয়েছে। আপনি চিন্তা করেন। হ্যাঁ, তারপরে বলেছেন, তার মানে উনি কি বললেন? ছাত্ররা মব, তাদের মধ্যে থেকে কেউ মবস্টার, তাদের মধ্যে থেকে কেউ আবার মবের শাসন কায়েম করেছে। এই কথাটা কিন্তু উনি নিজে বলতেছেন। আপনি সিরিয়ালে হ্যাঁ, বলে গেছে, তাই না? তো হ্যাঁ, এগুলা নিজেই হ্যাঁ। নিজেকে খণ্ডন করা। হুম। হ্যাঁ, তারপরে বলেছে যেদিন মিডিয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো। তার মানে উনি জানেন প্রযোজককে, পরিচালককে, এবং রাইট। এই এই হামলা নাকি প্রযোজিত হয়েছিল। একদিকে বলছেন ডানপন্থীদের উত্থান হয়েছে, আবার বলছেন ডানপন্থীদের কেউ প্রযোজনা করে, তাই না?
এরপরে দেখেন বলেছে, যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো, আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো, যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোক ছিল জামাত, বিএনপি বা লীগের ছুপা দালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। তার মানে উনি অন্তর্বর্তী সরকারকে স্বজনপ্রীতি, স্বার্থতন্ত্র এবং আমলাতন্ত্রের মধ্যে লুকিয়ে থাকা লোকজনের আওতায় চলে যাওয়া, এটার জন্য অভিযুক্ত করলেন। তার মানে ওনারা নিজেরাই সরকারের মধ্যে ছিলেন। উনি কি আলাদা করে বলতে পারবেন? মনে করেন আপনার হাতকে বলতে পারে যে আমি পায়ের সাথে সাথে যাই না, কারণ আমি হাত নড়ি নাই, আমি হাত গুটিয়ে রেখেছিলাম। এটা সে বলতে পারবে যে আমি পায়ের সাথে সাথে যাই নাই। উনি যে হাত গুটিয়ে বসেছিলেন। দেখেন, এখানে বললো যে নিজের পরিবার, প্রজন্ম এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। তো হ্যাঁ, নিজের প্রজন্ম তো পরিবারের আপনি স্বার্থ দেখতেই রক্ষা, পেয়েছেন। এবং সেই পরিবার হিসেবে কিন্তু ওনার ভাইয়ের নামও আসছে। হ্যাঁ, কার ভাইয়ের নাম আসে নাই, কার আব্বার নাম আসে নাই, কার ছেলের নাম আসে নাই, কার ভাতিজার নাম আসে নাই, কার স্বামীর নাম আসে নাই, আপনি আমাকে বলেন। এটা যদি আপনি বলেন তাহলে একমাত্র আসিফ নজরুলকে আমি ছেড়ে দিব, কারণ ওনার স্ত্রীর নাম, স্বামীর নাম, শ্বশুরের নাম কিচ্ছু আসে নাই। এসেছে ওনার দুইটা ছাগলের নাম, যেই ছাগল খেয়ে ফেলেছে, এবং ওনার শাশুড়িকে গ্রেপ্তার করেছিলেন। এবং কালো ছাগল খেয়ে নাকি লাল ছাগল ফেরত দিয়েছে, এবং সেই ছাগল খাওয়ার জন্য নাকি মন্ত্রী পরিষদের যে বাসা, সেই বাসা ব্যবহৃত হয়েছে। এরপরে বলেছেন সেদিনই ব্যাক করেছিল যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হলো। তার মানে আপনি দেখেন, এই যে ডাকসু নির্বাচন বা অন্যান্য নির্বাচন, সেখানে উনি অভিযোগ করেছেন যে ওখানে গণতন্ত্র বিজয়ী হয় না, ওখানে সংঘতন্ত্র বিজয়ী হলো। সবচেয়ে বেশি দুঃখ পাবে সাদিক কায়েম, সবচেয়ে বেশি দুঃখ পাবে ওই যে একটা ছেলে কি কি বলে, সকালবেলা মাইশ শুরু করবে, রাত্রেবেলা মাইশ শেষ হবে। ওরা খুব দুঃখ পাবে না? কারণ ওরা তো, তারপর ওই যে একটা ছেলে সর্বমিত্র, যে কিনা সর্বশত্রুর মতো হাতে লাঠি নিয়ে ঘুরে, তাই না? ওরা দুঃখ পাবে না? কারণ উনি বলছেন যে গণতন্ত্রের বদলে নাকি সংঘতন্ত্র জয়ী হয়েছে। সবাই ভোট দিয়েছে, তাহলে উনি বলুক যে গণতন্ত্র আসে নাই এই ক্যাম্পাসগুলিতে। তারপর উনি বলছে, যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট, নতুন মিডিয়া অনুমোদন দিলে কি জুলাই সফল হয়ে যাইতো? নতুন মিডিয়া কাদেরকে দিয়েছে আমরা দেখি নাই। উনি যে লাইসেন্স গুলি দিয়েছে কাদেরকে দিয়েছে আমরা দেখি নাই। সারা জীবন আওয়ামী লীগের সাথে ব্যবসা করার লোককে দেয় নাই। আমি নাম দিয়ে দিয়ে বলতে পারি, আমি এটা বলবো না। আমি যাদেরকে দিয়েছে তারা পাক, তারা করুক, তারা করলে আমরা খেটে খাই। আমরা হয়তো ওখানে গিয়ে আমি আর আপনি টক শোতে দাওয়াত পাবো। হ্যাঁ, এছাড়া আমাদের আর কি বলার আছে? আমাদেরকে কোনোদিন দিবে? আমাদেরকে লাইসেন্স দিবে? আমাদেরকে পারমিট দিবে? আমাদেরকে টিভি চ্যানেলের নিচে একটা মুদির দোকান খুলতে দিবে? এগুলো বললে হবে? তারপরে আসেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন জুলাই ঘোষণাপত্র বা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। কে তুলে দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে দিয়েছে। তাইলে তো উনি কি সেটার দায় অস্বীকার করতে পারবেন? উনি সেখানে ছিলেন না। এই সনদ আমলাতন্ত্রের হাতে তুলে দেওয়া হচ্ছে এরকম কথা যখন উনি বলছেন, উনি সেখানে ছিলেন না। তারপরে ছিল যেদিন বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মজলুমগণ, উনি এটা কি বললেন? তার মানে উনি বলতে চান যে শাহবাগী নাম দিয়ে যাদেরকে প্রহার করা হয়েছে, বাম বলে যাদেরকে প্রহার করা হয়েছে, মেঘমল্লারকে পিটান দেওয়া হয়েছে, এগুলা করা ঠিক হয় নাই। তাহলে তখন বলেন নাই কেন? তখন উনি কেন দেখতে যান নাই তাদেরকে হাসপাতালে? তখন ওনার মনে দয়া জাগে নাই কেন? ছাগল খেতে ব্যস্ত ছিলেন। এবার আসেন, বলেছে যেদিন দেশে কাওয়ালি ইনকিলাবি কালচারের মতো রিপ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলায় মহারম্ভ হয়েছিল, বাঙালি জাতীয়তাবাদের পক্ষেও নি এবং কাওয়ালির। তাই তো মনে হচ্ছে। এবং না না, কিন্তু আপনি আমাকে এই জিনিসটা বলেন, ওনারা তো কিন্তু জুলাইয়ের ভিতরে পরিষ্কার বিরোধিতা করেছে। সমালোচনা করলেন, লক্ষ্য করেন তুষার ভাই, উনি কিন্তু ইনক্লাবিক কালচারের সমালোচনা করলেন। আবার ইনকিলাব মঞ্চ কিন্তু একটা ছিল, তারা কিন্তু আরেক হুজুগ তুলছিল। আসলে ভার্চুয়ালি উনি ইনকিলাব মঞ্চেরও সমালোচনা করলেন। তো এটা কি সব তখন তো অন্য ভূমিকায় ছিল। আর উনি এই দেশে কাওয়ালি ইনকিলাবি কালচারকে রিপ্রেসিভ কালচার বললেন। খুব ভালো কথা উনি বলেছেন, আমি এটা নিয়ে কোনো তর্ক করবো না। আমি তো ওনার সব কথা ঠিক বলে মেনে নিচ্ছি। কিন্তু উনি বললেন এটা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবিলা করতে হচ্ছে। কাওয়ালি কেন বাঙালি জাতীয়তাবাদের শত্রু হবে? আর যদি হয়েই থাকে তাহলে সেই কাওয়ালি গেয়ে গেয়ে কেন মানুষজন বিয়ে শাদী পর্যন্ত করবে? তাই না? এটা অদ্ভুত কথা না? আর উনি ছিলেন তথ্যমন্ত্রী, উনি তখন সেগুলো বন্ধ করেন নাই কেন? অন্তত উনি বলেন নাই কেন যেগুলা করা যাবে না? উনি ছিলেন তথ্যমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নাসিরউদ্দিন হোজ্জাকে গাধার পিঠে চড়ায়, তা আবার গাধার পাছাটা সামনের দিকে, তাই না? আর নাসিরউদ্দিন হোজ্জা উল্টা করে গাধার পিঠে যাচ্ছেন। হ্যাঁ,
নাসিরুদ্দিন হোজ্জার হচ্ছে মুখটা সামনের দিকে আর গাধার পাছাটা, তো গাধার পাছা আর হোজ্জার মুখ দিয়ে যখন মিছিল করা হইলো, তারপরে দস্যু কেহেরমান, আলিফ লায়লা এগুলা দিয়ে যখন মূর্তি বানানো হলো, তখন উনি বলেন নাই কেন যে এটা বৈশাখের শোভাযাত্রার সাথে যায় না? ওনার তখন মনে হয় না এটা? তারপরে বলেছে যদি নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামাতের বার্গেনিং টুল বানানো হলো, নির্বাচনী বিষয়টা বাটোয়ারা হয়ে গিয়েছিল, তাহলে গণভোট করতে গেলেন কেন? তাহলে গণভোটও তো বাটোয়ারা হয়ে গিয়েছিল। একটা ভোট বাটোয়ারা হয়, আরেকটা ভোট বাটোয়ারা হয় না? আর এই বাটোয়ারার বাটখারা কে বানিয়ে দিয়েছিল? বাটোয়ারার বাটখারা তো ওনারাই বানিয়ে দিয়েছিলেন। ওনারা ওখানে উপদেষ্টা হয়ে গিয়েছিলেন, উনি, আহমদ এবং নাহিদ, ওনারা তো তিনটা সেই বাটখারা, যে বাটখারা দিয়ে ব্যালেন্স করা হয়েছিল মানে এই মন্ত্রিসভাকে, তাই না? ওনারা ছিলেন বিপ্লব, ওনারা ছিলেন বিপ্লব আন্দোলন গণ অভ্যুত্থানের পক্ষে, আর বাকিরা তাহলে আমি ধরে নিচ্ছি ছিল অন্তরীণ সরকার এবং কি কি যেন কিচেন ক্যাবিনেট। তাইলে ওনারা কেন অন্যের কিচেনের মধ্যে ঢুকে পড়লেন? ওনারা কেন বাটখারা হইলেন ওজন করার? কিচেন ক্যাবিনেট যদি বলেন, কিচেন একটা ওজন করার যন্ত্র থাকে, ওইটাকে বলে কিচেন স্কেল। ওনারা কেন সেই কিচেন স্কেলের বাটখারা হইলেন বাটোয়ারার মধ্যে? ওনারা কেন আগেই পদত্যাগ করে দিলেন না? ওনারা কেন প্রতিবাদ করলেন না? তারপরে আসেন, বলেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতারোহণের বার্গেনিং টুলে পরিণত করা হলো। তার মানে যত কমিশন হয়েছে, যত ট্রাইব্যুনাল হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে, এগুলিকে সব একটি আদর্শের লোক নিয়োগ দেওয়া হয়েছে। তা আপনারা তখন কেন দেখলেন না একটি আদর্শের লোক সেখানে ঢুকে পড়ছে? আপনারা কিচ্ছু বললেন না কেন? এখন কেন বলেন? এবং এরপরে বলেছেন কালচারালি ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের যে ক্ষমতায়িত করা হচ্ছে সেটাও তিনি তখন সেখানে দেখেন নাই। যারা পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে তারা গালিগালাজ করেছেন, জুতাপিটা করেছেন, টিএসসির মধ্যে ছবি লাগিয়ে তাদের নিজেদের পক্ষের লোকদেরকে, যারা আন্দোলনের রক্তক্ষয়ের বিরুদ্ধে, ছাত্রদের রক্তপাতের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে, তাদেরকে তারা জুতাপিটা করেছেন। তখন উনি কোথায় ছিলেন? উনি নিন্দা করেন নাই কেন? এখন দেখেন এখানে উনি যতগুলা পয়েন্ট বলেছেন, আমি এবং আপনি এবং আরো টকশোতে যারা আসেন এরকম অনেক লোক, তারা কিন্তু ওই সময় এটার প্রতিবাদ করেছি, ওই সময়ই বলেছি এই কথাগুলা, এই প্রত্যেকটা পয়েন্টে আমরা বলেছি। তখন কেন উনি শুনতে পান নাই? উনি তখন কি চোখে ওই যে কি যেন একটা দেয়, দিয়ে তার কানে একটা ইয়ার প্লাগ দেয়, হ্যাঁ না, চোখের মধ্যে একটা ওই যে আই কাভার, আই প্যাচ লাগায়, লাগিয়ে কি উনি তখন সূর্য স্নানে ব্যস্ত ছিলেন নাকি ধ্যান করছিলেন? তো এই স্ট্যাটাসটা দেখেন। উনি বলেছেন কি রাগ করলা পরে ইন্নানিল্লাহ। আমি বলবো যে মোটেও রাগ করি নাই, বরং ভালো লেগেছে যে এতদিন পরে হলো ধ্যান ভঙ্গ হয়েছে। মুনি ঋষির ধ্যান ভঙ্গ যখন তখন হয় না, এবং আমি পড়বো আলহামদুলিল্লাহ যে ধ্যানটা ভঙ্গ হয়েছে। এতদিন পরে এসে উনি নিজেই যা বলছেন, নিজেই সেটার বিরোধিতা করছেন, নিজেই যা কথার মধ্যে দিয়ে সবকিছু বলে দিয়ে নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে এই যে 18 মাস পালন হয়েছিল সেটার অবস্থা কি। এবং তার কয়েক ঘন্টা পরে আমি দেখলাম যে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। 2 ঘন্টা পরে, right? হ্যাঁ, 2 ঘন্টা পরে। এবং ওইখানে উনি কি লিখেছেন সেটা যদি আপনি দেখেন, সেটা আরো মজার। ওখানে উনি আরো মজার কথা লিখেছেন। উনি সেখানে লিখেছেন যে যারা নাকি জুলাইয়ের সমালোচনা, এই সরকারের সমালোচনা করে, তারা নাকি অপকর্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে হাসিনার। মোটেও না, এই অপকর্মগুলো তো হয়েছে। তাহলে যারাই অপকর্ম করেছে তারাই অপকর্ম ভুলিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করেছে। আমি আপনাকে একটা গল্প শোনাই। এক ভদ্রলোক মারা যাচ্ছেন, মৃত্যুর সময় উনি আর কি একটা দল করেন আর কি, সেই দলটা হচ্ছে একেবারে পুঁজিবাদী দল। তো উনি সন্তানদেরকে ডেকে বলতেছেন তুমি কমিউনিস্টদের কাউকে ডেকে নিয়ে আসো। তো সব বলছে আপনি কি বলেন, মরার সময় কমিউনিস্টের চেহারা দেখবেন? তখন বলেন আমি বলতেছি আমার কথা শোনো, খবরদার আমার কথা যদি না শুনো তোমাদেরকে আমি সম্পদ বঞ্চিত করবো, আমি তোমাদেরকে শেষ করে দিব। তখন ছেলে মেয়েরা কমিউনিস্ট ডেকে নিয়ে আসছে। তো সেই লোক বলে আমি এখন কমিউনিস্ট পার্টিতে যোগ দিব। তো কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছে। যোগ দেওয়ার পরে ওই লোক মারা যাচ্ছে, একদম মরে যাবে। বলছে আপনি এটা কি করলেন, আপনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে মারা যাচ্ছেন? বলে মরার সময় অন্তত একটা কমিউনিস্ট মরতেছে, আমি একটা কমিউনিস্টে মারতেছি, আমি কমিউনিস্ট মরে কোন আমার দলের কেউ মরতেছে না, কমিউনিস্ট মরতেছে। তো ওনাদের অবস্থা তো এরকম হয়েছে, ওনারা নিজেরাই এমন অবস্থা করেছেন যে ওনারাই ওই আওয়ামী লীগের দুঃশাসনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন নিজেদের দুঃশাসনের ভিতর দিয়ে। তারপরে কি করেছেন, আরেকটা গল্প শোনাই। এক লোক মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় ছেলেকে বলেছে বাবা জীবন অনেক অত্যাচার করেছে, এত ভয়াবহ অত্যাচার করেছে যে আমি আমার নাম মানে লোকে গালি দেয়, তো তুমি এমন কিছু করো আমার কে যেন আর লোকে গালি না দেয়, আমাকে যেন লোকে আর এরকম না বলে, আমার খুব কষ্ট হচ্ছে। মরার সময় আমি দেখতেছি চতুর্দিকে লোকজন বলতেছে আমার নামে খারাপ কথা বলতেছে, লোকে বলতেছে মরুক, এরকম এরকম, তো তুমি কিছু করো বাবা। তারপর লোকটা মারা গেছে। ছেলেটা বাবার
মৃতদেহ রেখে বের হয়ে পাশের বাড়ি ঘরে আগুন দিয়ে দিচ্ছে, বলছে আমার বাড়ির